হ্যালো এভরিওয়ান, একটা ব্লগ ভিডিও শেয়ার করব আজকের ব্লগে। তো গত 3-4 দিন আগে ছিল শিবরাত্রির ব্রত। তো সেই দিন আমরা মোটামুটি 3-4 জনের মতো উপবাস ছিলাম। সেখানে আমি, আমার ছোট ভাই, তারপর মাসি, আমরা সবাই উপবাস ছিলাম। তো মাসি যেহেতু আমাদের বাসায় থাকে না, তো মাসি চলে আসছে আমাদের বাসায়। তখন বাজে প্রায় দুপুর 1টার মতো। তো মাসি চলে আসছে, আমি দেখলাম যে মাসি সাথে করে বেল গাছ, নিম গাছের ডাল্লা যে থাকে না, সেটাই নিয়ে আসছে। যেহেতু আমরা শহরের বাড়িতে থাকি, ওই ক্ষেত্রে তো এত বড় বড় গাছ পাওয়া অসম্ভব। তো মাসি যে নিম গাছ এবং বেল গাছের যে ডালাগুলা এনেছিল, সেটা একটা টবের মধ্যে গেঁথে রাখতে হবে। কারণ আজকে রাতে আবার আমাদের একটা নিয়ম আছে, সেটা স্টেপ বাই স্টেপে আমরা করব। সেটাই আপনারা দেখতে থাকুন, তাহলেই বুঝবেন। তো ডালগুলা বোনা শেষ হয়ে গিয়েছে, একটু জল দিয়ে দিল যেন তরতাজা থাকে। এখন হচ্ছে কি আর করব, সবাই বসেছিলাম, বসে বসে একটু ওয়েট করছিলাম, যেহেতু আমরা আবার মন্দিরে যাব বিকেল দিকে। তো আমাদের বাসায় আবার আমার ঠাকুমা দাদু বেড়াতে এসেছিল। তো দাদু মোবাইল দেখছিল, উনি আবার খবরের পাগল, মানে যদি টিভিতে খবর পায় তাহলে টিভিতেই, আর যদি মোবাইল পায় তাহলে মোবাইল। তো এই রুমে আবার এসে দেখলাম মাসি শুয়ে শুয়ে আমার ভিডিও দেখছে। মাসি ভিডিও দেখতে থাক, আমি আবার পাশের রুমে গেলাম, গিয়ে দেখি যে দাদু শুয়ে ছিল। আমি ক্যামেরা অন করেছি, এটা দেখে উনি বসে পড়েছে। উনি তো একটু মানে অন্যরকম, বুঝিনি তো, আমার দাদু একটু সহজ সরল টাইপের। তো ভিডিও করতেছিলাম। এরপর আমরা যেহেতু আমার ভাই, আমি, মাসি, আমরা 3জন উপবাস, তো ওনারা তো আর উপবাস ছিল না, ওনাদের জন্য মা আবার রান্না করছিল। মা এখানে মেবি মাছ রান্না করেছিল। তো মা রান্না করতেছিল, অনেক আইটেমই রান্না করছিল। প্রথমে পেঁয়াজগুলো ভেজে, এখন মনে হয় তেলাপিয়া মাছ রান্না করবে সরিষা দিয়ে। সেটার রেসিপিও কিন্তু আমি শেয়ার করেছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো দুপুর শেষ হয়ে এখন বিকাল হয়ে গিয়েছে, আমরা বিকেলবেলা আবার মন্দিরে যাব বাবার মাথায় দুধ ঢালতে। সবাই রেডি হয়ে গিয়েছি, এখন চলে যাব মন্দিরে। আমাদের বাসা থেকে 10 মিনিটের মতো রাস্তা, যদি মিশুক বা অটো দিয়ে যায় তাহলে 10 মিনিটের মতো লাগে, আর যদি হেঁটে যাই তাহলে 15 থেকে 20 মিনিট লাগবে। তো সিঁড়ি দিয়ে নামছিলাম, আমরা যেহেতু খালি পায়ে যাব, বাবার মাথায় যেহেতু দুধ ঢালতে যাব, দুধ বা ডাবের জল, সেটা আমরা বাসা থেকে রেডি করে নিয়েছি। তাছাড়া ব্যাগের মধ্যে আরও যা যা উপকরণের দরকার সেটা নিয়ে নিয়েছি। তো এখন একটা রিক্সার জন্য ওয়েট করব। এখানে আবার একটা সমস্যা, রিক্সা পাওয়া যায় না। তো আমরা হেঁটে যেতে যেতে মেন রাস্তার সাথে গিয়েছি, এটা ছিল উকিলপাড়ার মোড়। তো সেখানে একটা মিশুক পেয়ে মিশুকে উঠে গেলাম। তো মন্দিরে চলে আসলাম, মন্দিরে এসে দেখলাম অনেক মানুষের ভিড়, আর ভিড় হওয়ারই তো কথা, যেহেতু বাবার পূজা সেই দিন। তো আমরাও সব থালার মধ্যে সাজিয়ে, আমরা থালার মধ্যে সব কিছু সাজিয়ে এখন মন্দিরের ভিতরে যাব। এখানে দুধ, ডাবের জল, তারপরে ফুল, আকন্দ ফুলের মালা এবং 5 রকমের ফল নিয়ে এখন আমরা মন্দিরের ভিতরে যাব, একটু ভিড়টা কমলেই, যেহেতু অনেক বেশি ভিড়। তো কি করব, আর দাঁড়িয়েছিলাম। এইখানে দেখেন বাবার মূর্তিটা সরাসরি দেখা যাচ্ছে। আর আমরা মন্দিরে যেতে যেতে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই সন্ধ্যার আরতি শেষ হলে আমরা বাবার মাথায় দুধ এবং জল ঢালতে পারবো। সন্ধ্যা আরতি শেষ হলে আমরা চাপাচাপি করে কোনো রকম ভিতরে গিয়েছি, কোনো রকম বাবার মাথায় একটু জল ঢেলে এখন বাহিরে চলেও আসছি। যেহেতু অনেক মানুষের ভিড় ছিল, এই জন্য আমি আর ভিডিও করতে পারি নাই, যেহেতু অনেক বেশি মানুষের রাশ ছিল। তো আমাদের মন্দিরের সব কিছু করা শেষ, এখন আমরা বাসায় চলে যাব। আর রাস্তায় এত বেশি জ্যাম ছিল যে কোনো রিক্সা গাড়ি মানে পাওয়া যাচ্ছিল না। এই যে আপনারাই দেখেন কি পরিমাণের জ্যাম। আর এই জায়গাটার নাম হচ্ছে নারায়ণগঞ্জ কালীবাজার, স্বর্ণপট্টির জায়গাটা আর কি। তো এত বেশি জ্যাম থাকার কারণে আমরা হেঁটে যাচ্ছিলাম, হেঁটে এখন বাসায়ও চলে আসলাম। বাসায় এসে এখন একটু টায়ার্ড হয়ে গিয়েছি, তো বসেছিলাম। বসতে বসতে তখন প্রায় 10টার মতো বেজে গিয়েছে, আমিও বসে একটু রেস্ট নিচ্ছিলাম। এখানে আমি আবার ঘরের যে সন্ধ্যা পূজাটা থাকে সেটাও দিয়ে নিলাম। সন্ধ্যা পূজাটা থাকলে এরপরে আবার যা যা নিয়ম থাকে সেটাই পালন করব। তো এইখানে আমরা মন্দির থেকে বাবার মাথায় জল এবং দুধ ডালা ঢেলে আসার পরে
আমরা এখন প্রসাদ খাবো। এখানে আজকে শুধু আমরা ফল প্রসাদ খেয়েই থাকতে পারবো, যেহেতু আমরা আজকে শিবরাত্রির ব্রত করছি। আর শিবরাত্রির ব্রত মানে তো সারা রাত জেগে বাবার আরাধনা করা। তো এইখানে মাসি হচ্ছে বেলের শরবত বানাচ্ছিল। এইখানে বেলের শরবত খেয়ে আমরা আবার ফল প্রসাদ খাবো। তো বেলের শরবতটা অনেক বেশি টেস্টি হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে এখন আবার মাসি ডাব কেটেছে। তো ডাবের যে শ্বাসটা ছিল সেটাও আমাদেরকে খুলে খুলে দিচ্ছিল। আর ডাবের শ্বাসটাও কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল। এইখানে দাদু আবার বাজারে গিয়েছিল, বাজার থেকে চলে আসছে। তো ক্যামেরাটা অন থেকে দাদু আবার দেখেন কি শুরু করছে। তো যাই হোক, আমরা এখন বসে বসে কথা বলছিলাম। আর যেহেতু আজকে শিবরাত্রির ব্রত ছিল, ওই জন্য কিন্তু সারা রাতই জাগতে হবে। এইখানে আমি আবার একটু ডাবের শ্বাস কাটছিলাম। ডাবের শ্বাসটা খুব বেশি মিষ্টি ছিল, আগেই তো বললাম। তো কালকে যেহেতু আবার মানে যেদিন উপোস ছিল তারপরের দিন যেহেতু আবার পালন করানো হবে, এজন্য ঠাকুমা আবার পালং শাক আনা হয়েছিল, সেটাই বেছে নিচ্ছিল। তো আমি আবার মাসির সাথে একটু মন্দিরের সামনে গেলাম। আমাদের বাসার নিচেই শিব মন্দির আছে, সেখানে গিয়ে এখন একটা দোকানে গেলাম, যা যা দরকার আর কি সব কিনে নিব। তো এখানে যেহেতু পালনের ভোগ রান্না করা হবে, ওই জন্য পোলাও চাল, মুগ ডাল যা যা দরকার ছিল সেটাই হচ্ছে মাসি আর আমি গিয়ে নিয়ে আসছি। যেহেতু আমাদের বাসার নিচেই দোকান, তো কী করার। এখন বাসায় আস্তে আস্তে দেখলাম 10টা বেজে গিয়েছে, রাত 10টার মতো। তখন আমরা দ্বিতীয় প্রহরের মতো বাবার মাথায় আবার জল ঢালবো। তো আমাদের বাসায় আবার শিবলিঙ্গ ছিল, এইখানে ফুল, বেলপাতা, দুধ সব কিছু রেডি করে নিয়েছিলাম। এখন মাসি প্রথমে স্টেপ বাই স্টেপ সব কিছু করবে। এরপর মাসির বাবার মাথায় দুধ ঢালা শেষ হলে আমরা আবার করব। তো কিভাবে করে সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। মাইচ্ছা জোকারে কামাইতো এরপর বাবার মাথায় জল ঢালা হয়ে গেলে একটু সময়ের মতো মাসি আরতি করে নিবে। আরতি শেষ হয়ে গেলে আমি এবং আমার ভাই আমরা দুইজনই আবার সব কিছু করেছিলাম। আর যেহেতু আমাদের বাসায় শিবলিঙ্গ রয়েছে, তো আমরা সেখানে বাবার শিবলিঙ্গটাকে বসিয়ে সব কিছু পালন করছিলাম। আর শিবরাত্রির ব্রত মানে তো রাত জাগা, সেদিন আবার রাতভর প্রহরে প্রত্যেকটি আইটেম দিয়ে বাবাকে অভিষেক করা হবে, মানে বাবার শিবলিঙ্গটাকে। তো আমাদের বাসায় যেহেতু শিবলিঙ্গ আছে, আমরা সেখানে বসিয়ে এখন স্টেপ বাই স্টেপ সব কিছু করব। তো মাসি যেহেতু প্রথমে অভিষেক করিয়েছে, এখন মাসি বেল গাছ ঝাঁকি দিতে এসেছে। মাসি যেই বেল গাছের ডালাটা এনেছিল সেটাই করছিল। আর কারা কারা শিবরাত্রির ব্রত পালন করেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তো আমাদের প্রথম প্রহর তো মন্দিরে আমরা গিয়েছিলাম, দ্বিতীয় প্রহর আমাদের বাসায় আমরা এই নিয়মটা পালন করেছিলাম, এবং তৃতীয় প্রহর আর চতুর্থ প্রহরও বাসায় করব। তো দ্বিতীয় প্রহর শেষ হয়ে গেলে আমরা আবার সবাই একটু রেস্ট নিয়েছিলাম, তখন প্রায় 12টার মতো বেজে গিয়েছে। এখানে দেখেন সবাই প্রায় ঘুমিয়ে গিয়েছিল, আমি এবং আমার ভাই একটু সজাগ ছিলাম, আমরা ফোন নিয়ে ব্যস্ত ছিলাম। আর তখন প্রায় 1:30টার মতো বেজে গিয়েছিল, একটার একটু বেশি বাজছিল। তো সবাই যেহেতু ঘুমিয়ে গিয়েছে, আমরা সজাগ ছিলাম। আর একটা প্রহর দিলে আমাদের হয়ে যাবে সব কিছু। আমরা মোটামুটি 3টা প্রহর ভালো মতোই দিয়েছি। এখানে মাসি পুরা ঘুমিয়ে গিয়েছে। তো সব কিছু শেষ করে এখন পরের দিন সকালবেলা আবার ঘুমের থেকে উঠেছি, তখন প্রায় সকাল 7টার মতো বাজে। তো ঘুম থেকে উঠে দেখলাম যে দাদুও ঘুম থেকে উঠে গিয়েছে। ওই পাশে আবার মাসি এবং ঠাকুমা ভোগ রান্নার জন্য সব কিছু আয়োজন করছিল। এইখানে ঠাকুমা প্রথমে সব সবজিগুলা কেটে নিচ্ছিল এবং যা যা রান্না করে আর কি সবগুলাই তৈরি করে নিয়েছিল। আমি আবার এই ফাঁকে স্নান শেষ করে এসে দেখলাম যে কি কি রেডি হয়েছে। দেখলাম যে না, সব কিছু কাটাকুটাই করছে। তারপর আর কি প্রায় 7টার উপরে বেজে যেহেতু গিয়েছে, পালনের সময় শেষ হয়ে যাবে, তো সব কিছু তাড়াতাড়ি করে করতে হবে। তো এইখানে সর্বপ্রথমে ভাজি করার যে আইটেমগুলো সেগুলো ভেজে নিবে। আর যেহেতু ভোগ রান্নাটা সবাই করতে পারে না,
এই জন্য আমার ঠাকুমাই করছিল। স্নান শেষ করে এখন ভোগটা রান্না করবে। তো আজকে আয়োজন করা হয়েছিল পারণের দিন, নানান রকমের ভাজা, তারপরে পোলাও, মিষ্টান্ন, চাটনি, এরপর মিষ্টি, সন্দেশ আরও যা যা থাকে আর কি সেগুলাই। এখানে মাসি আবার পোলাও বসানোর জন্য সব কিছু রেডি করেছিল। তো আমি এই ফাঁকে আবার ঘরের পূজা দেওয়াটা শেষ করে ফেলেছিলাম। এখানে আবার বেগুনিও যেহেতু ভাজা হবে এই জন্য ঠাকুমা আবার বেগুনি কেটে নিচ্ছিল এবং মাসি বেসন গুলিয়ে নিয়েছিল। মোটামুটি কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, আর প্রায় 10 মিনিটের মতো হলেই হয়ে যাবে। তো আমি ওই ফাঁকে আবার পূজার সব কিছু রেডি করে নিয়েছিলাম। এখানে হচ্ছে বেগুনি ভাজা হচ্ছিল, কি সুন্দর করে বেগুনি ভাজা হচ্ছে দেখেন, একেবারে ফুলকো ফুলকো বেগুনি। আর বাইরে পুরো রোদ, আর সকালবেলা রোদটা তো জানেনই অনেক বেশি ইফেক্টিভ আমাদের জন্য। তো কথা বলতে বলতে কিন্তু বেগুনিও ভাজা হয়ে গিয়েছে। এই পাশে আমি আবার পূজার জন্য সব কিছু বেরিয়ে নিয়েছি। তো পূজা দেওয়াও হয়ে গিয়েছে, এখন আমরা প্রসাদ খেলেই আমাদের পারণের সময়টা শেষ হয়ে যাবে। এই জন্য তাড়াতাড়ি করে পূজা দিয়ে এখন আমরা পারণ করে নিব। তো দেখেন কি সুন্দর লাগছে, সব কিছু সুন্দর করে সাজানো হয়েছে। আর কারা কারা শিবরাত্রির ব্রত পালন করেছেন সবাই জানিয়ে যাবেন। এখানে ফল, দই, মিষ্টি, নানান রকমের ভাজি, টমেটো চাটনি, শাক ভাজি, আরও অনেক আইটেম রান্না করা হয়েছিল। আর তখন প্রায় 9টার মতো বেজেছিল। যেহেতু পারণের সময়টা বেশিক্ষণ ছিল না, 10টার আগের মধ্যে আমাদের সব কিছু ভোগ লাগিয়ে তারপরে পারণ করে নিতে হবে। ওই জন্য সব কিছুই হয়ে গিয়েছিল। তো আমাদের ঘরের পূজাটাও দেওয়া হয়ে গিয়েছিল। এখন সব প্রসাদ আমরা আবার সামনের রুমে এনে এখন পারণ করে নিব, সবাই একসাথেই খাবো। তো এখানে সবগুলো আইটেমে আমি দেখিয়ে দিচ্ছিলাম একবারে। দেখেন কি সুন্দর পোলাও হয়েছে, ঝরঝরা পোলাও, তারপরে মিষ্টান্ন। এখন আমি প্রথমে খেয়ে নিলাম, আর বেগুনিটা অনেক বেশি মচমচে হয়েছিল, আর প্রসাদ মানে তো অমৃত। তো আমি প্রথমে ভাজি তারপরে বেগুনি এগুলো দিয়ে খেয়ে নিয়েছিলাম। আমার কাছে যেহেতু ওস্ত ভাজিটা এত বেশি ভালো লাগে না, এই জন্য আমি কম করে নিয়েছি। আর বেগুনি দিয়ে পোলাও খেতে তো অনেক বেশি ভালো লাগে, আর প্রসাদ মানে তো সুস্বাদু। তো কি আর বলবো, শিবরাত্রির এই দিনটা খুবই ভালো কেটেছিল। সবাই মিলে একসাথে উপোস করার আনন্দটাই অন্যরকম। এখানে আমি আবার সবগুলো আইটেম একটু একটু করে খেয়ে দেখছিলাম যে কেমন হবে। অনেক বেশি সুস্বাদু হয়েছিল প্রসাদ রান্নাটা। এখানে ঠাকুমা, দাদু, আমার ভাই, বাবা, মা, মাসি সবাই একসাথে প্রসাদ খেয়ে নিলাম। তো চাটনিটা অনেক বেশি মজা হয়েছিল কিন্তু। আর এইগুলোর আলাদা আলাদা রেসিপি যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, আমি এই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো খাওয়া দাওয়া প্রায় শেষ, এখন সবাই বসে ওনারা আড্ডা দিচ্ছিল আর আস্তে আস্তে স্লোলি খাচ্ছিল। আমি আবার খাওয়া শেষ করে একটু বসে আছিলাম আর গল্প করছিলাম। তো সব কিছু মিলিয়ে শিবরাত্রির দিনটা কিন্তু খুবই ভালো কেটেছিল। সারা দিনটাও খুব ভালো কেটেছিল, তাছাড়া রাত এর পরের দিনটাও খুব ভালো কেটেছিল। খাওয়া দাওয়া শেষ করে আমি এই রুমে এসে দেখলাম যে আমার বোনগুলা কি করে। ওরা তো একেবারে সুর তুলে গান গাচ্ছিল। তো কি আর করব, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। যদি এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। টাটা।